আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কণিক নিয়ে আলোচনা করব এবং এর আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কণিক এটা জ্যামিতির একটা অংশ। এই অধ্যায়টা একটা অধ্যায় আছে তোমাদের এখানে জ্যামিতি দ্বিতীয় পত্রে। ফার্স্ট পার্টে তোমরা সরলরেখা এবং বৃত্ত সম্পর্কে ধারণা পেয়েছ, জ্যামিতির অংশ এটা। তো এখানে একটা অধ্যায় আছে জ্যামিতির, এবং এখান থেকে একটা সৃজনশীল থাকবে পরীক্ষা। তো এই অধ্যায়টা তোমরা আয়ত্ত করতে পারলে এখান থেকে একটা সহজেই সৃজনশীল করতে পারবে। তো প্রথমে আলোচনা করব কণিক। আর এই অধ্যায় শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো কণিক কি তা ব্যাখ্যা করতে পারবে। তারপর উপকেন্দ্র, তারপর উৎকেন্দ্রিকতা, নিয়ম বা দ্বিঘাতের সমীকরণ কি ব্যাখ্যা করতে পারবে। তারপরে এখানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত চিহ্নিত করতে পারবে। এরপর কণিক সম্পর্কে উপস্থাপন করতে পারবা। কোণের এবং তলের ছেদ নিয়ে কণিক কি তা ব্যাখ্যা করতে পারবা। তো কণিকের সংজ্ঞা এখানে তোমাদের জ্ঞানমূলকে আসতে পারে, অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞাসা করা হয় কণিক কি। এটা কমন প্রশ্ন এবং এটা তোমাদের জানা প্রয়োজন। তো কণিক হলো কোনো সমতলে চলমান একটা বিন্দু থেকে একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত সর্বদা একটি স্থির ধ্রুবক। আমি আবার বলছি, কোনো সমতলে চলমান একটি বিন্দু থেকে অপর একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু অর্থাৎ চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত একটি সর্বদা একটা স্থির ধ্রুবক যদি হয়, তাহলে এই চলমান বিন্দুর সঞ্চার পথকেই বলা হয় কণিক। তো আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এটা। তো প্রথমেই এটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এখানে দেখো, কণিকের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হলো পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। তো আজকে আমি তোমাদেরকে পরাবৃত্ত নিয়ে আলোচনা করব।
তো প্রথমে আমি তোমাদেরকে কণিকের ধারণা দিলাম যে কণিকের সংজ্ঞা কি। কোনো সমতলে একটি চলমান বিন্দু থেকে একটি স্থির বিন্দুটা এখানে উপকেন্দ্র বোঝানো হচ্ছে। আমি চিত্রে তোমাদেরকে সব কিছুই ধারণা দিয়ে দিব, উপকেন্দ্র কি, শীর্ষবিন্দু কি, এগুলো সবগুলো ডিটেলস আমি আলোচনা করব। তো প্রথমে তোমরা একটু শুনে নাও যে কোনো সমতলে চলমান একটি বিন্দু থেকে একটি স্থির বিন্দুর যে দূরত্ব এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়মক রেখার যে লম্ব দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত সর্বদা একটি স্থির ধ্রুবক, তাহলে এই চলমান বিন্দু সঞ্চালককে বলা হয় কণিক। কণিক তাহলে এ সম্পর্কে আজকের এই উদ্দেশ্যে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেটা হলো কণিক কি তা ব্যাখ্যা করতে পারবা, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, তারপর দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবা, তারপর পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে, তারপর কণিক সম্পর্কে উপস্থাপন করতে পারবে, আর কোণের এবং তলের ছেদ নিয়ে কণিক কি তা ব্যাখ্যা করতে পারবে। আর পরাবৃত্তের ক্ষেত্রে যেটা জানতে পারবে সেটা হলো, তো প্রথমে কণিকের জিনিসটা আমি দেখাচ্ছি তোমাদের। কণিক হলো এরকম, এটা একটা চলমান বিন্দু, এখানে একটা স্থির বিন্দু, এটা একটা চলমান বিন্দু, একটা স্থির বিন্দু। তাহলে এই দুই বিন্দুর দূরত্ব কি হচ্ছে? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসপি, এটা একটা দূরত্ব। আর এখানে একটা আছে একটা রেখা এবি, এটা লম্ব। তাহলে এখানে এবি হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক। এটা আমি পরে পরবর্তী চিত্র রেখে আরো ডিটেলস আলোচনা করব। এখানে সংক্ষেপে কণিকের জন্য যেটা লাগতেছে সেটা দেখো। তাহলে এসপি একটা দূরত্ব, পিএম একটা দূরত্ব। এই রেখাটাকে আমরা যদি ধরি এলএক্স, এই দ্বিকাক্ষটা আমরা ধরলাম এলএক্স প্লাস এম ওয়াই প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে স্থির বিন্দু যেটা, এটা হলো উপকেন্দ্র, এসটা হলো ফোকাস বা উপকেন্দ্র। এখন তাহলে এখানে সংজ্ঞাটা বলতেছে, এটা কণিকের সংজ্ঞানুসারে এসপি বাই পিএম, এসপি বাই পিএম সমান ই, এটা বোঝানো হচ্ছে। তো এখানে এসপি বাই পিএম এটা ধ্রুবক, এটাকে ধ্রুবকটা হলো ই। এই ইটাকে বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, ইংলিশ হলো ইসেন্ট্রিসিটি। এটা তো এখন আমরা এটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো লেখা যাচ্ছে এসপি সমান ই ইন্টু পিএম, এটা। তাহলে এসপি স্কোয়ার সমান কি, স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। তাহলে এটা একটা দূরত্ব, এই দূরত্ব কি হচ্ছে, এখানে এসপি সমান কি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার স্কোয়ার ইন্টু, এটা হলো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ভাগ এল স্কোয়ার এম স্কোয়ার। এখানে পিএম কি, পিএম হলো পি বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব। তো আমরা সরলরেখাতে শিখছি কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব বের করতে হলে বিন্দুটা এই রেখার উপর বসে দিতে হয়, নিচে হয় এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই সহগ স্কোয়ার করে রুট করতে হয়, যোগ করে রুট করতে হয়। তো সেটা এখানে রুট, যেখানে যেহেতু এখানে স্কোয়ার আছে, ওই পাশে স্কোয়ার আছে, সেজন্য এখানে স্কোয়ার আছে, সেজন্য এখানে রুটটা উঠে যাবে।
তাহলে আমরা পাবো এটা হলো এটা সমীকরণ, কণিকের সমীকরণ এটা। মানে এখান থেকে আমরা যেতে পারবো পরাবৃত্তে যেতে পারবো, উপবৃত্তে যেতে পারবো, অধিবৃত্তে যেতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা কি হবে এবং পরাবৃত্তের সমীকরণগুলো কি হবে। তাহলে আজকের ক্লাসে তোমরা পরাবৃত্ত সম্পর্কে যেটা জানতে পারবে সেটা হলো পরাবৃত্তের সংজ্ঞা জানতে পারবে, পরাবৃত্ত কি তা জানতে পারবে, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা কি তা জানতে পারবে এবং পরাবৃত্তের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। এরপর পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা, তারপর উপকেন্দ্র, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এগুলো তোমরা জানতে পারবে। তো প্রথমে তাহলে পরাবৃত্তের সংজ্ঞাটা কি হবে। পরাবৃত্তের সংজ্ঞাটা কণিকের সংজ্ঞা থেকে আমরা পাবো। কণিকের সংজ্ঞাটা কি বলছিলাম যে কোন সমতলে একটি চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামকের দূরত্ব সর্বদাই একটা স্থির ধ্রুবক, তাহলে চলমান বিন্দুকে বলা হবে কণিক। আর পরাবৃত্তের সংজ্ঞা তাহলে কি হবে। পরাবৃত্ত হবে একইভাবে কোন সমতলে চলমান একটি বিন্দু থেকে একটি স্থির বিন্দুর দূরত্ব যদি ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক দূরত্বের সমদূরবর্তী হয় বা সমান হয়, তাহলে চলমান বিন্দুটাকে বলা হয়, চলমান বিন্দুর সঞ্চারপথকে বলা হয় পরাবৃত্ত। তাহলে এখানে কি দাঁড়ালো, এসপি সমান পিএম হবে। এসপি সমান পিএম হলে এটা হবে পরাবৃত্ত। তো সংজ্ঞাটা আমি আবার করছি। পরাবৃত্তের সংজ্ঞা হলো কি, কোন সমতলে চলমান একটি বিন্দু থেকে একটি স্থির বিন্দু অর্থাৎ উপকেন্দ্র এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার লম্ব দূরত্ব সর্বদাই সমদূরবর্তী বা সমান, তাহলে চলমান বিন্দুর সঞ্চারপথকে বলা হবে পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তের সমীকরণটা আমরা কি পাবো এটা লক্ষ্য করি আমরা। তাহলে এখন দেখো, এটা যদি আমরা একটা পরাবৃত্ত আঁকি, এটা হলো পরাবৃত্তের আকৃতি। এটা এখানে এটা হলো অক্ষরেখা, এখানে হলো এ, তাহলে চিত্রটা এভাবে আসবে এরকম। আচ্ছা, এটা হলো পরাবৃত্তের ফিগার। পরাবৃত্তের 4 ধরনের ফিগার আছে, এটা দিয়ে আমি বোঝাচ্ছি। তার পরবর্তীতে অন্যান্য ফিগারের যে চেঞ্জগুলো আসবে সেগুলো আমি দেখাবো। তাহলে এখানে দেখো, এখানে হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে পরাবৃত্তের অক্ষরেখা এবং পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করে সেটা হলো শীর্ষবিন্দু। এখন এটা কিছুটা সংজ্ঞা আমি বলে নিচ্ছি। অক্ষরেখা কতিপয় সংজ্ঞা, এটা শুনে রাখো। অক্ষরেখা, এই অক্ষরেখা আমরা কি বলবো, তাহলে উপকেন্দ্রের মধ্যে, এটাকে উপকেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখা যা দ্বিকাক্ষের সাথে লম্ব, তাকে অক্ষরেখা বলে। আবার বলছি আমি, যে উপকেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখা যা দ্বিকাক্ষের সাথে লম্বভাবে আছে তাকে বলা হয় অক্ষরেখা। এরপর শীর্ষবিন্দু। অক্ষরেখা কণিককে যে বিন্দুতে
বিন্দু বা বিন্দু দুটিতে ছেদ করে তাকে শীর্ষবিন্দু বলা হয়। অক্ষরেখা কণিককে অক্ষরেখা কণিককে যে বিন্দু ছেদ করে সেটা হলো শীর্ষবিন্দু, অর্থাৎ এখানে শীর্ষবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু। তারপরে এটা ইংলিশ হচ্ছে ভার্টেক্স, অক্ষরেখা হচ্ছে এক্সিস, নিয়ামক রেখা পাদবিন্দু। এরপর নিয়ামক রেখা পাদবিন্দুটা কি? অক্ষরেখা এবং নিয়ামক রেখা যে বিন্দু ছেদ করে সে বিন্দুকে বলা হয় নিয়ামক রেখা পাদবিন্দু। তাহলে যেটা এখানে পাদবিন্দু। আবার বলছি আমি, অক্ষরেখা এবং দ্বিখাক্ষ রেখা যে বিন্দু ছেদ করে সেই বিন্দুকে বলা হয় নিয়ামক রেখা পাদবিন্দু। এরপর হলো ফুট বলা হয় ইংলিশে উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্বটা কি? এটা হলো উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এটা হলো ফোকাল ডিস্টেন্স। এরপর উপকেন্দ্রিক হলো পরাবৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা। অর্থাৎ এখান থেকে আমরা এখানে একটা রেখা টানি, তো সেটা হলো উপকেন্দ্রিক, আর তাকে উপকেন্দ্রিক জ্যা বলা হয়। হ্যালো, এটা ক্লাসে আছি তো একটু পর ফোন দিচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, উপকেন্দ্রিক যা বললাম, আর এই উপকেন্দ্রিক জ্যা যখন এটা উপকেন্দ্র দিয়ে অতিক্রম করে তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এল ড্যাশ, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব হলে তাকে কণিকের উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্ব বলে। উপকেন্দ্রিক লম্বটাকে নাভিলম্ব বলা হয়। তো আবার আমি তোমাদের ধারণা দিচ্ছি, এটা অক্ষরেখা কি? প্রথমে অক্ষরেখা হলো উপকেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সরলরেখা যা দ্বিকাক্ষের সাথে বা নিয়ামকের সাথে লম্ব। দ্বিকাক্ষটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা দ্বিকাক্ষ রেখা। আবার এদিকে উপকেন্দ্রিক লম্বের রেখাটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই দূরত্বটুকু শুধু আমরা যদি এ ধরি, এস দূরত্ব যদি এ ধরি, তাহলে এই দূরত্ব এজেরটাও একই দূরত্বে থাকবে, উপকেন্দ্রিক লম্বের দূরত্বটাও, আর দ্বিকাক্ষটা ওয়াই অক্ষ থেকে একই দূরত্বে থাকবে। এটা তাহলে এখন এখান থেকে যে আমরা পরাবৃত্তের যে সূত্রগুলো পাবো সেগুলো হচ্ছে, প্রথমে আমি পরাবৃত্তের সমীকরণটা আগে দেখাবো। এই পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে, তাহলে এটা আমি প্রথমে দেখাবো। তাহলে এই জায়গাতে আমরা কি লিখবো? এই বিন্দুটা আমরা চেঞ্জ করে দেব, এটাকে লিখবো a, 0। তাহলে এই বিন্দুটা কি হবে? জেড বিন্দুটা কি হবে? তাহলে জেড বিন্দুটা আমরা কি পাবো? এখানে দেখো, জেড বিন্দু পাবো -a, 0। এটা যেহেতু একই দূরত্বে আছে, এটা হলো -a দূরত্ব, এই পাশে দূরত্ব হলো a, পজিটিভ। মূল বিন্দু ডান দিকে থাকলে সেটা পজিটিভ, আর বাম দিকে থাকলে x এর মান নেগেটিভ। তাহলে আমরা এই বিন্দু পেলাম, উপকেন্দ্র পেলাম, এবং উপকেন্দ্রের নিয়ামক রেখা পাদবিন্দু পেলাম। এখন তাহলে এই রেখাটা কি হবে? এই রেখা কি হবে? এই নিয়ামক রেখা সমীকরণ কি হবে? আর এদিকে হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? এটা হলো ওয়াই অক্ষের ডান সাইড। তাহলে এটা আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ জানি
কি এই লেলটাও সমান্তরাল অক্ষে, নিয়ামক রেখাটাও সমান্তরাল। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ আমরা কি জানি, সরলরেখাতে শিখছি আমরা y সমান x সমান a। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x সমান a, আর দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ হবে x সমান মাইনাস a। এটা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস a সমান 0, x প্লাস a সমান 0, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হলো x সমান a, তাহলে x মাইনাস a সমান 0 পাবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখাবো ওই যে এই সূত্রটা আমরা দেখাবো। এখানে আমাদের সূত্র হলো E সমান SP সমান E ইন্টু PM ইন্টু PM। এই সূত্র থেকে আমরা কি পাবো, এখানে এর মান প্রবৃত্তের ক্ষেত্রে 1 হবে, যেহেতু আমরা জানি যে প্রবৃত্তের সঙ্গ থেকে SP সমান PM, চলমান বিন্দু থেকে স্থির বিন্দু দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে দ্বিঘাক্ষ বা নিয়ামকের যে লম্ব দূরত্ব এটা সমান প্রবৃত্তের ক্ষেত্রে। তাহলে এখানে এর মান যদি 1 হয় তাহলে SP সমান আমরা PM পাবো। তাহলে এখানে এটা হলো SP সমান, এটা হলো E, তাহলে এটা 1 ইন্টু PM, তাহলে এখানে হবে PM স্কয়ার। আমরা এটা লিখবো এখন। তাহলে এখানে কি হবে, এই দূরত্ব SP দূরত্ব, তাহলে x মাইনাস a আর এটা y মাইনাস 0। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব SP সমান কি হবে, x মাইনাস a y মাইনাস 0 বুঝতে অন্ত স্কয়ার যোগ করে দেওয়ার অন্ত স্কয়ার। হ্যাঁ, এটা। আর এদিকে তাহলে কি পাবো, এটা তো আমাদের 1 হয়ে গেছে। আর এদিকে পাবো এদিকে পাবো PM কত, PM হলো এই যে এটা হলো x প্লাস a সমান 0। তাহলে দ্বিঘাক্ষ রেখা হলো এটা, দ্বিঘাক্ষ রেখা কি x প্লাস a সমান 0। তাহলে এই বিন্দু থেকে এই রেখা দ্বিঘাক্ষ নিয়মের লম্ব দূরত্ব কি হবে, এটা হলো x প্লাস a হোল স্কয়ার ভাগ 1 স্কয়ার হবে। অর্থাৎ প্রথমে আমরা PM চিন্তা করব লম্ব দূরত্ব। তাহলে এই বিন্দুটা যদি xy বিন্দুটা দিয়ে রেখার উপর বসে দিই তাহলে x প্লাস a চেঞ্জ হবে না, এটা থাকবে। নিচে রুট ওভার এখানে x এর সহগ 1, তাহলে 1 স্কয়ার যোগ এখানে y সহগ নাই 0 স্কয়ার, তাহলে 1 স্কয়ার গেলেই হচ্ছে। এখন এটাকে রুট করতে হবে, রুট যেহেতু তাহলে অবশ্য আমরা এখানে স্কয়ার করছি, যার কারণে এটা এভাবে লেখা যাবে। আর যদি কোনো এখান থেকে মান বসে দাও পরবর্তী স্কয়ার করলে রুট উঠে যাবে। এখন এখান থেকে আমরা পাচ্ছি y স্কয়ার সমান x প্লাস a হোল স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার। তাহলে এটা সমান কি সূত্র দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab, তাহলে 4ax। তাহলে এটা হলো পরাবৃত্তের সমীকরণ। ইহার পরাবৃত্তের সমীকরণ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার এটা লক্ষ্য করি পরাবৃত্তের সমীকরণটা। তাহলে এখানে উপকেন্দ্র হচ্ছে a0 আর পরাবৃত্তের উপর একটা বিন্দু, যে কোনো বিন্দু আমরা xy নিলাম। আর যেহেতু দ্বিঘাক্ষটা y অক্ষের বাম পাশে আছে, তাহলে এখানে দ্বিঘাক্ষ নিয়মের একটা সমীকরণ হবে x সমান মাইনাস a। তাহলে এখানে আমরা x প্লাস a সমান 0। অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের কি লাগবে, উপকেন্দ্র লাগবে এবং দ্বিঘাক্ষ লাগবে। তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। কারণ পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু p ধরে নিয়ে দুই দূরত্ব বের করবো, করে দুটো সমান দেখাবো, দেখালে পরাবৃত্তের সমীকরণ পাওয়া যাবে। আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো। তো এখন এই পরাবৃত্তের থেকে আমরা কি কি সূত্র পাবো সেটা লক্ষ্য করো। প্রথমে শীর্ষবিন্দু হবে 0 0। এক নম্বর পাবো
তাহলে পরবর্তী সমীকরণ এটা হলো y স্কয়ার সমান 4x। তাহলে প্রথম হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হলো যেহেতু x অক্ষ y অক্ষের ছেদ বিন্দুতে যাচ্ছে পরাবৃত্তটা, তাহলে শীর্ষবিন্দু মূল বিন্দু হবে, তাহলে 0 0। এরপর উপকেন্দ্র, উপকেন্দ্র হলো a, 0। এরপর অক্ষরেখা, অক্ষরেখা হলো y সমান 0। যেহেতু উপকেন্দ্র x অক্ষের উপর, তাহলে x অক্ষের সমীকরণ হলো y সমান 0, তাহলে এখানে অক্ষরেখা হবে y সমান 0। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, অর্থাৎ এখান থেকে a এর যে দূরত্ব আর l l ড্যাশ এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই দূরত্বের 4 গুণ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর এখান থেকে SL আর SL ড্যাশ এই দুই দূরত্ব সমান হবে, তাহলে এখানে হবে এটা হবে এটা 4 এর অর্ধেক, অর্থাৎ 2a 2a হবে, এদিকে 2a হবে, এদিকে 2a 4 এর অর্ধেক হবে এটা। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা। তারপরে আসো দ্বিকাক্ষ বা নিয়মাঙ্কের সমীকরণ, এটা হলো এই যে দ্বিকাক্ষ x সমান মাইনাস a, x সমান মাইনাস a। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা সমান হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ এটা হবে x সমান a, l l ড্যাশ এই রেখার সমীকরণ হচ্ছে, যেহেতু y অক্ষের ডান দিকে আছে এটা, তাহলে x সমান a। তাহলে আমরা এখানে বুঝলাম যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দ্বিকাক্ষ বা নিয়মাঙ্কের সমীকরণ y অক্ষের ডান দিকে এবং বাম দিকে থাকতে পারে। এটা যদি ডান দিকে তাহলে থাকে তাহলে এটা ধনাত্মক, বাম দিকে তাহলে ঋণাত্মক হবে, এটা সমান্তরাল রেখা হিসেবে। এখন এই কয়টা সূত্র দেখো, ছোট্ট একটা সমীকরণ এবং সেখান থেকে ছোট ছোট আমরা চারটে, এখানে 5 6 6টা আমরা সূত্র পেলাম। আচ্ছা, আর কি এটা তোমরা বুঝতে পারছো? এখন আমি যদি পরবর্তী সমীকরণ অন্যরকম হয় তাহলে কি এদের কি চেঞ্জ আসবে সেটা আমি দেখাবো। দেখো এই চিত্রটা যদি আমরা এখন উল্টা দিই, এবার চিত্রটা যদি এরকম হয় দেখো, তাহলে এটা হলো অক্ষরেখা, এটা উপকেন্দ্র, এটা এখানে a, তাহলে এটা হলো দ্বিকাক্ষ, এটা z ab, হ্যাঁ, এটা হলো y অক্ষ, এটা fx ড্যাশ। তাহলে এখানে লক্ষ্য করো এখানে কি চেঞ্জ আসতেছে, তাহলে এখানে বিন্দুটা হচ্ছে এটা হলো a, তাহলে এটা মাইনাস a 0, এখানে আমরা উপবিন্দু পাচ্ছি মাইনাস a 0 পাচ্ছি। আর এখানে যদি একটা বিন্দু থাকে p x y,
তাহলে এখান থেকে যে লম্ব দূরত্ব PM, তাহলে SP দূরত্ব, এটা সমান হবে। তাহলে এখানে চেঞ্জ কি আসতেছে দেখো, এখানে উপকেন্দ্র শীর্ষবিন্দু 0 তৈরি হচ্ছে, এটা চেঞ্জ আসতেছে, এটা পাচ্ছি আমরা -a0 পাচ্ছি। অক্ষরেখাও ঠিক থাকতেছে, যেহেতু উপকেন্দ্র x অক্ষের উপর আছে, তাহলে অক্ষরেখা ঠিক থাকতেছে, উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য ঠিক থাকবে। তাহলে এই তিনটে ঠিক থাকলো দেখো, এখন এই তিনটে চেঞ্জ হবে, উপকেন্দ্র চেঞ্জ হবে, দ্বিকক্ষ বা নিয়ামকের সমীকরণ চেঞ্জ হবে, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা চেঞ্জ হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছে দেখো, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা x সমান, এবার এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ L ড্যাশ। তাহলে দ্বিকক্ষ বা নিয়ামকের সমীকরণ এবার ধনাত্মক সাইডে আছে, তাহলে এটা x সমান a, আর এটা হবে ঋণাত্মক সাইডে, এটা x সমান a, আর এটা x সমান মাইনাস a। দেখো দ্বিকক্ষ আছে, এবার ধনাত্মক সাইডে আছে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে তিনটা চেঞ্জ লক্ষ্য করো, এটা আবার উপকেন্দ্র চেঞ্জ হয়ে গেল এটা, আর এই অক্ষর দ্বিকক্ষ এবং উপকেন্দ্র লম্বের সমীকরণ দুটোই চেঞ্জ হয়ে গেল। তাহলে এর সমীকরণটা কেমন হবে, এই উপকেন্দ্রের সমীকরণ হবে y স্কয়ার সমান -4x। দেখো এটা y স্কয়ার সমান 4x, আর এটা y স্কয়ার সমান -4x, মানে এটা চিত্র ছিল এর দিকে, আর এটা বিপরীত দিকে আছে, উল্টা দিকে। তাহলে এটা শুধু মাইনাস দিলেই এটা এই সমীকরণ, এটা এই চিত্রের সমীকরণ এটা বোঝাবে। তাহলে আমরা চিত্র দেখেও বুঝতে পারবো সমীকরণটা কেমন, আবার সমীকরণ থেকেও আমরা বুঝতে পারবো যে প্রবৃত্তের সমীকরণ কেমন হবে। তাহলে এটা গেল দুই রকম। এরপর আসো যে চিত্র যদি আর দুই রকম আছে সেটা কেমন হয়। এরপর দেখো চিত্র যদি এইরকম হয়, এরকম যদি হয়, তাহলে এখানে এটা A, তাহলে এটা হলো দ্বিকক্ষ, এটা হলো x ড্যাশ, এটা y অক্ষ, এখানে উপকেন্দ্র আছে, তাহলে এটা পাচ্ছি আমরা 0a, এটা পাচ্ছি, এটা দূরত্ব a, আর এটা হচ্ছে y সমান -a, এরকম হচ্ছে দেখো। তাহলে এটার ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে 0 0 ঠিক আছে, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হবে L ড্যাশ, হ্যাঁ এটা হবে। এরপর এখান থেকে SP দূরত্ব, এটা হলো xy, আর এখানে দ্বিকক্ষের উপর লম্ব, এটা PM, এটা সমান হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের চেঞ্জ কি আসবে দেখো, এখানে উপকেন্দ্র এটা চেঞ্জ হয়ে গেল, এটা কি হবে, এটা হবে 0, a হয়ে যাচ্ছে। এরপর অক্ষরেখা, এবার অক্ষরেখা চেঞ্জ হয়ে যাবে, অক্ষরেখা কি হচ্ছে দেখো, উপকেন্দ্র যেহেতু y অক্ষের উপর আছে, তাহলে এটা x সমান 0, x সমান 0 হবে এটা, উপকেন্দ্র লম্ব দৈর্ঘ্য ঠিক থাকবে, এটা কি হবে, এটা y সমান, এটা কি হবে দেখো, এটা y সমান -a, y সমান -a, উপকেন্দ্রিক লম্বের দ্বিকক্ষের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমান কি আছে, এটা y সমান a, এটা আছে ধনাত্মক সাইডে, x অক্ষের উপরে আছে, তাহলে এটা y এর মানগুলো x অক্ষের উপরে ধনাত্মক আর নিচে ঋণাত্মক। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y সমান a, আর দ্বিকক্ষের সমীকরণ হবে y সমান -a। তো চিত্রটা আবার তোমরা একটা লক্ষ্য করো, তাহলে এর সমীকরণটা হবে এরকম, x স্কয়ার সমান 4a, এটা হবে এর সমীকরণ এরকম হবে এই চিত্রে। আচ্ছা, তাহলে আরেকটা চিত্র বাকি থাকলো, এখন সেটা দেখো।
এরপর এই চিত্রটা যদি আবার চেঞ্জ করে দেওয়া এরকম আকৃতি হয়, তাহলে এবার দ্বিকাক্ষ থাকতেছে ধনাত্মক দিকে, উপকেন্দ্র থাকতেছে এখানে এস, এটা হলো 0 মাইনাস এ হচ্ছে। এবার এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল ড্যাশ, ঠিক আছে যেটা। এখন এটা হলো শীর্ষবিন্দু, এটা হলো জেড, এটা যদি আমরা এ বি দিই, এটা এক্স, এটা ওয়াই ড্যাশ, এটা ওয়াই দিতে পারি এরকম। তাহলে এখান থেকে দেখো চেঞ্জ কি আসতেছে, তাহলে শীর্ষবিন্দু ঠিক থাকবে এখানে 0 0, উপকেন্দ্র হবে, এটা চেঞ্জ হবে, এটা 0 মাইনাস এ হবে, এর উপকেন্দ্র আছে ঋণাত্মক সাইডে, তাহলে এটা হবে। আর এরপর উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য অক্ষরেখা ঠিকই থাকবে, অক্ষর উপর উপকেন্দ্র যেহেতু, এটা অক্ষরেখা সমান 0 হবে। উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য এটা ঠিকই থাকবে। দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ হবে, এটা চেঞ্জ হবে। দ্বিকাক্ষ এবার ধনাত্মক সাইডে আছে, তাহলে এটা হবে y সমান a, এটা y সমান a, আর এটা তাহলে তার বিপরীত হবে, এটা সমান y সমান মাইনাস a। তাহলে এর সমীকরণ হবে, এই পরাবৃত্তের সমীকরণ হবে শুধু এখানে মাইনাস হবে। তাহলে পরাবৃত্তের যে 4টা সমীকরণ দেখলে এবং 4টা ফিগার দেখলে, এখন যদি এগুলো তোমরা বুঝতে পারো তাহলে অঙ্ক খুবই সহজ মনে হবে। তো এগুলো তোমরা আরেকবার একটু দেখো, বইয়ে সবগুলো এগুলো দেওয়াই আছে, আমি আলোচনা করলাম, তোমাদের ধারণা আসার কথা। তো 4টা আকৃতি, যত 2টা যদি মনে রাখো তোমরা, তাহলে আর 2টা তার ঠিক উল্টা, 3টা জিনিস চেঞ্জ হবে, উপকেন্দ্র চেঞ্জ হবে, দ্বিকাক্ষ চেঞ্জ হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চেঞ্জ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তো আজকের আলোচনা থেকে তোমরা কণিক কি এটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে, এখন পরাবৃত্ত কি ব্যাখ্যা করতে পারবে। তারপর পরাবৃত্তের ছোট ছোট যে সূত্রগুলো দেখানো হলো, এই সূত্রগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব এই সূত্রগুলোর আলোকে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।